শহীদ মিনার কেন ভেঙে পড়ে না, কেন মাঝেরহাট ফ্লাইওভার ভেঙে পড়ে? কারণ একটা রক্ষিত হয়, একটা রক্ষিত হয় না, তাই না? বামপন্থীরা তো দীর্ঘদিন ধরে শ্রমিকদের হয়ে কাজ করেছে, শ্রমিকদের হয়ে লড়াই করেছে, এবং বামপন্থীদের এটা বক্তব্য যে বিজেপি হচ্ছে আম্বানি আদানিদের দল, বা তারা বড় লোকের দল, তারা শ্রমিকদের নিয়ে ভাবে না বা কাজ করে না, বা কৃষকদের নিয়ে কাজ করে না। সেখানে বিজেপি তাদের ম্যানিফেস্টোতে এরকম একটা পয়েন্ট রাখছে। বিজেপি তাদের ম্যানিফেস্টোতে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট রেখেছে, সেটা হচ্ছে যে মহিলাদের স্বাস্থ্য নিয়ে, মহিলাদের যে জরায়ুত ক্যান্সার হয় বা স্তন ক্যান্সার হয়, এই সমস্ত জিনিস তাদের ওখানে একটা পয়েন্ট রয়েছে। কি মনে হচ্ছে, মানে বিজেপিকে আস্তে আস্তে শ্রমিকদের নিয়ে ভাবছে, বা কোথাও বামপন্থীদের যেটা করার কথা ছিল সেটা বিজেপি করছে? কি তো স্মার্ট সিটি, কি জরায়ুর ক্যান্সার, আর কি তোমার ওই কারো কি সব বললে যে গিগ ওয়ার্কার আর সব কিছু, এটা হচ্ছে বিজেপির পাতি পলিটিক্স। জয় শ্রীরাম ভোট দিন। মানুষ এমন একটা দলকে কেন বিশ্বাস করবে যাদের কোনো জানি না কে প্রধানমন্ত্রী হবে? তাহলে এরপরে যখন শ্রমিকরা ঘেরাও করবে, এরপরে যখন শ্রমিকরা হচ্ছে মালিকের অফিস ভাঙচুর করবে, তখন কিছু লোক টিভিতে ব্লেজার পরে, টাই পরে, পাউডার মেখে এসে বলবে এই তো ট্রেড ইউনিয়ন আন্দোলন করে পশ্চিমবাংলা শেষ হয়ে গেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি চত্বরে। এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার বাঁদিকে রয়েছে নবাব সিরাজউদ্দৌলার পার্ক, তার পাশেই গঙ্গা, এবং ডান দিকে রয়েছে খুব ইন্টারেস্টিংলি মীর জাফরের যারা বংশধর ছিলেন তারা এখন যেখানে থাকেন তাদের সেই প্রাসাদ বা তাদের বাড়ি। এবং আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন শতরূপ ঘোষ, তিনি এই মুহূর্তে মোহাম্মদ সেলিমের হয়ে প্রচারে রয়েছেন মুর্শিদাবাদে। শতরূপ দা, তোমাকে প্রথমে স্বাগত জানাই হাউতে। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা থাকবে, সারাদিন ধরে প্রচার করছো, রাতবেলা ইন্টারভিউ দিচ্ছ আমাদেরকে, কতটা আশাবাদী এই যে মুর্শিদাবাদে যে 7টি বিধানসভা আসন রয়েছে, যদি সেইটার বিধানসভা নিয়ে যদি আমরা রেজাল্টটা দেখি, প্রত্যেকটাতে তৃণমূল জিতেছে এবং মুর্শিদাবাদ যে বিধানসভা সেখানে বিজেপি জিতেছে, তোমরা কতটা আশাবাদী? মানুষ কেন, মানে ঠিক আছে, জিতেছে আবার হেরে যাবে, কি আছে? আমরাও তো একসময় জিতেছিলাম, পরে হেরেছি, এবার আবার জিতবো, তাতে কী আছে? এবং আমি খালি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বলে বলছি না, গোটা মুর্শিদাবাদ জেলাতেই মোটামুটি আমি বেশ কদিন ধরে আছি, যদি যা মানুষের মেজাজ দেখছি সব কিছু ঠিকঠাক যদি যায়, যদি খুব ভুল না হয়, তাহলে আমার ধারণা যে মুর্শিদাবাদের 3টে লোকসভা আসনেই এবার আমাদের জোটের জেতা উচিত। সেলিমদারও এখানে জেতা উচিত, অদিত চৌধুরীরও জেতা উচিত, আমাদের মানে 3টে লোকসভা আসন, এবং ভগবানগোলার যে বিধানসভা হচ্ছে মুর্তজা হোসেনের জঙ্গিপুরে, এবং ভগবানগোলায় অঞ্জুমা বিবি, সবারই জেতা উচিত বলেই আমার মনে হয়, বা অন্ততপক্ষে ইন্ডিকেশন সেই দিকেই। আচ্ছা, তো আমরা দেখেছি যে বদরুজ্জোজা বাবু এখানে তিনি জিতেছিলেন 2011 পরবর্তী সময়, যখন তৃণমূলের সরকার এলো তারপরে তিনি জিতেছিলেন। তাহলে তারপরে আবার আমরা দেখি তৃণমূল এখানে জিতেছে। তিনি এখানে এমপি ছিলেন, তিনি এমন কি কাজ করেছেন যার জন্য মানুষ তাকে আবার ফিরিয়ে আনবেন বলবো? দেখো, সবার প্রথম কথা হচ্ছে যে মুর্শিদাবাদের একটা দীর্ঘদিনের, মানে বিশেষ করে করিমপুর অঞ্চলটার একটা দীর্ঘদিনের একটা মানে মানুষের দাবি ছিল যে ওই জায়গাটা ভারতের রেলের ম্যাপের বাইরে। সেই সময় আমরা অনেক দূর কাজে গিয়েছিলাম, এখন চেষ্টা করেছিলেন যে সেই সময়, এবং একটা সুবিধা হয়ে যায় পরবর্তীকালে যখন অদিত চৌধুরী রেলমন্ত্রী হন, উনিও এভাবে খুব আন্তরিক ছিলেন যে রেলের ওটাকে, রেল ব্যবস্থাটাকে কানেক্ট করার জন্য ওটাকে হচ্ছে মানে ওই ফাইনালি ওটাকে ট্যুরিজম ম্যাপের কি বলে রেলের ম্যাপের মধ্যে আনার। কিন্তু সেই সময় এটা যে কোনো কারণেই হোক না কেন, সেই সময় কেন্দ্র সরকার পুরোটা করে উঠতে পারেনি এত বছরের একটা ইয়েতে, কিন্তু কাজটা অনেক দূর এগিয়েছিল, তার জমির অ্যাসেসমেন্ট থেকে শুরু করে সব কিছু হয়ে গেছিলো। তারপরে মোদি আসার পরে সেটা 10 বছরে বন্ধ হয়ে গেল। এবছর প্রথম যেটা করার কথা সেটা হচ্ছে, যেটা ওনাদেরকে আমি বলতে শুনেছি, তা হচ্ছে যে ওটাকে ট্যুরিজম ম্যাপে কানেক্ট করা। এইদিকে গঙ্গার এপার ওপারকে কানেক্ট করার জন্য নতুন ব্রিজ থেকে শুরু করে, যে এখানে বেশ কতগুলো স্কুল এই লোকসভা, এবং বদরুজ্জোজা খান যেহেতু নিজেও শিক্ষক ছিলেন, স্কুল শিক্ষক ছিলেন, মাধ্যমিক কিছু মানে যেগুলো সেকেন্ডারি স্কুল ছিল না, প্রাইমারি, সেগুলোকে সেকেন্ডারিকে হায়ার সেকেন্ডারি করা। ওই সময়ে নজরুল ইউনিভার্সিটি তার আগে থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং আমাদের সরকারের সময় থেকে বিভিন্ন হচ্ছে এগুলো এক্সটেন্ড করে সেগুলোকে ফাইনালি সেই ইউনিভার্সিটি পরবর্তীকালে দিনের আলো দেখলো। সুতরাং এই ধরনের অনেকগুলো কাজ ওখানে হয়েছে, এবং যেটা হয়নি, একটা কথা বলতে পারি, যা কিনা খালি ওই সময় বলে না, তার আগে কোনো কালেই হয়নি মুর্শিদাবাদে। আমাদের সাথে কংগ্রেসের এখানে এত ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে। একটা জিনিস যেটা হয়নি তা হচ্ছে ভোটের পরে একবার কেউ জিতে যাওয়ার পরে যে তাকে দিয়ে দলবদল করানোর কালচার, যে একটা অন্য কেউ জিতেছে, কংগ্রেসের কেউ জিতেছে, তাকে সিপিএমে জোর করে সামিল করা হলো, সিপিএমের কেউ জিতেছে তাকে জোর করে কংগ্রেসে করানো হলো। এই জিনিসটা কোনোদিন মুর্শিদাবাদে কেন, বাংলার কোথাওই ছিল না, মুর্শিদাবাদেও ছিল না, যা কিনা তৃণমূল এখানে শুরু করলো, গোটা বাংলার মতো এখানেও শুরু করলো। এবং এই যে কদিন আগে যেটা সাগরদিঘিতে ঘটলো, বাইরনের দলবদল করানো হলো, তার আগে শাওনি সিংহ রায় মুর্শিদাবাদের এই বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, তার দলবদল করিয়েছিল। আমি বলবো খালি এরাও কেউ ধোয়া তুলছি পাতা না, এরা যদি এতই ঠিক থাকবে তাহলে কেউ চাইলেই বা দলবদল এরা করবে কেন? তা না, এদের মধ্যেও লোভ ছিল। সব প্রার্থী নির্বাচনে ভুল ছিল কোথাও? হ্যাঁ, তো ছিল তো বটেই, এখন তো সেটা তো ঘটনা বোঝাই যাচ্ছে। আচ্ছা, আমরা একটা হাঁটতে হাঁটতে কথা বলি। আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে বিভিন্ন রকম মহল, প্রাসাদ। এইটার নাম খুব সম্ভবত বেগম মহল বা বেগম প্যালেস। 34 বছরের বাম আমল যখন ছিল, তখন এই মুর্শিদাবাদের হেরিটেজ সংস্কার
করার ক্ষেত্রে বাম আমলের মানে সেই সরকারের কি ভূমিকা ছিল? দেখো, মুর্শিদাবাদ মানে ভারতের ট্যুরিজম ম্যাপে বামফ্রন্টের সময়ই এসছে, এবং এই হাজারদুয়ারি প্যালেস থেকে শুরু করে এখানে সিরাজের তো বেশিরভাগ স্মৃতি এখন যেহেতু মানে ব্রিটিশ পিরিয়ডেই সেগুলো নষ্ট হয়ে গেছিলো, যেটা গঙ্গার ওপারে যেগুলো রয়েছে হীরাচিল থেকে শুরু করে ওইগুলো, সেইগুলো কথা তো খুব বিশাল কিছু করা যায়নি, খোশবাগটাকে একমাত্র মেনটেন করা গেছিলো কিছুটা, কিন্তু বাকি গঙ্গার এই পারে যেগুলো যেগুলো রয়েছে আর কি, সেগুলোকে রেস্টোর মানে সেগুলোকে রক্ষা করা এবং সেগুলোকে পশ্চিমবাংলা ট্যুরিজম ম্যাপে এগুলোকে আনার কাজ তো বামফ্রন্ট সরকারই করেছিল। কিন্তু যেটা খুব দুর্ভাগ্যজনক তা হচ্ছে যে গত 10-12, এবং এটা আমি বলছি বলে না, এটা তোমাকে এখানকার যে কেউ আমার ধারণা অনেকে একমত হবে, এবং তার জন্য আমি খালি রাজ্য সরকারকেও দোষ দেবো না, কারণ এইটার একটা রাজ্য সরকারের একটা ভূমিকা এখানে অবশ্যই আছে, কিন্তু কেন্দ্রের হচ্ছে তোমার এসআই এবং তারাই তো এখন হাজারদুয়ারি থেকে সব কিছু তারা নিয়ে রেখেছে, নেওয়ার কথাই, তাদেরই কাজ এই ধরনের হিস্টোরিক মনুমেন্টগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং ইয়ে করা। তাদের আমলে দেখো নতুন করে তো মানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখন সমস্যা, তোমরাও যদি এখানে ঘোরাঘুরি করো, আমিও কদিন ধরে এখানে দেখতে পাচ্ছি এখানে ট্যুরিস্টের আসা তো ভয়ঙ্করভাবে কমে গেছে। তার কারণটা হচ্ছে যে যেটা হচ্ছে যে রাজ্যের সরকারও উদ্যোগ নেয়নি যে বাংলার যে বিরাট একটা ট্যুরিজমের স্কোপ, সেখানে মুর্শিদাবাদ বা এই অঞ্চলকে ট্যুরিজমের জন্য প্রজেক্ট করার চেষ্টা রাজ্য সরকারও করেনি, এবং কেন্দ্রের সরকারেরও যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, তুমি দেখো এই যে পাশে যে মহলটাকে দেখছো, বলো এটা তো সেই সিরাজ মির্জাফরদের সময়কার একটা ইয়ে, এখন তার এটা এই মানে ধ্বংসস্তূ, মানে আর মানে আর 10 বছর পরে হয়তো খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ দেখো, বাম আমলে প্রথম কথা হচ্ছে বাম আমলে তো যদি সংস্কার না হতো তাহলে হয়তো একদিনও দাঁড়িয়ে থাকতো না এটা। দেখো অনেকগুলো ব্যাপার রয়েছে বাম আমলে সংস্কার না হওয়ার, তোমরা জানবে এই সমস্ত প্রপার্টি কিন্তু সরকারের ছিল না, এগুলো গত কয়েক বছর ধরে ধরো 20-25 বছর আগে, কিছু 30 বছর আগে মির্জাফর পরিবারের কাছ থেকে সরকার কিছু কিছু টেক ওভার করেছে, অনেকগুলো এখনও টেক ওভার করতে পারেনি, অনেকগুলো নিয়ে এখনও মামলা মোকদ্দমা চলছে। সুতরাং সব কিছু যে বামফ্রন্টের করার সুযোগ ছিল তা নয়, এক। দ্বিতীয় কথা হচ্ছে আমি তোমাকে যেটা শুরুতেও বললাম যে রাজ্য সরকার হচ্ছে এএসআই চালায় না, এটা কেন্দ্রের সরকার চালায়, কেন্দ্রের সরকারকে এগুলো রেস্টোর করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। রাজ্য সরকার যেটা করতে পারে তা হচ্ছে যে সাধারণভাবে তোমার রাজ্যের যে ট্যুরিজম ম্যাপ বা তার যে ট্যুরিজমকে নিয়ে যে পরিকল্পনা, তার মধ্যে মুর্শিদাবাদের মতো একটা ঐতিহাসিক জায়গাকে তার মধ্যে সামিল রাখতে পারে, কিন্তু সেইটা আমাদের সরকার চেষ্টা করেছে। তো কেউ বলতে পারে তাদের আরও করার সুযোগ ছিল, কেউ বলতে পারে যথেষ্ট হয়েছে, সেটা তো অন্য কথা, সেটা সাবজেক্টিভ ওপিনিয়ন, কিন্তু মানে একটা বিভিন্ন জায়গা ভেঙে পড়ছে, সেগুলোকে আর রক্ষা করার কেউ নেই, এই জিনিসগুলো মানে খুব দুর্ভাগ্যজনক এটা। আচ্ছা, মানে এখন ধরো মনে করো যে জিনিস কেউ কোনোদিন চোখে দেখেনি সেগুলো কেউ বলছে না, আমার বিশ্বাস ওখানে ওটা ছিল সুতরাং আমি ওটা বানাচ্ছি, আর যেটা সত্যি হিস্ট্রিতে রেকর্ডেড, যেটা এটা কোনো বিশ্বাসের ব্যাপার না, এগুলো রেকর্ডেড হিস্ট্রি, সেইটাকে যদি আমরা আজকে রক্ষা করতে না পারি, ওভার দ্য ইয়ার্স যদি সেগুলো ডেমলিশ হয়ে যায়, তাহলে তো সেটা তো দেখো আমি এটা এক্ষেত্রে বলছি না, কি প্রসঙ্গটা যেহেতু এলো আমি সেহেতু বলছি, এটা তো আমি বললাম তোমাকে, তো নবাব পরিবারের প্রপার্টি ছিল, তোমার মির্জাফরের পরবর্তীকালে সেন্ট্রাল গভর্নমেন্ট টেক ওভার করেছে কিছু জিনিস, কিন্তু আমি তোমার জেনারেলি বলছি, দেখো বাম আমলে রক্ষণাবেক্ষণ হয়েছে বলেই সেই সময় এত ব্রিজ ছিল, এত কিছু ছিল, সেগুলো ভেঙে পড়েনি। আবার তৃণমূল আমলে রক্ষণাবেক্ষণ হয়নি বলেই সেই মাঝেরহাট ফ্লাইওভার থেকে শুরু করে পোস্তা ফ্লাইওভার বানানোর পথে ভেঙে পড়ে। শহীদ মিনার কেন ভেঙে পড়ে না, কেন মাঝেরহাট ফ্লাইওভার ভেঙে পড়ে? কারণ একটা রক্ষিত হয়, একটা রক্ষিত হয় না, তাই না? সুতরাং ভাগীরথী ভাঙন এবং আরেকটা বেশ ইন্টারেস্টিং না, খুব বড় ইস্যু হচ্ছে বিড়ি শ্রমিকদের ইস্যুটা, যেটা মুর্শিদাবাদে প্রায় 10 লাখের ওপর বিড়ি শ্রমিক রয়েছে, এবং দীর্ঘদিন ধরে তাদের একটা লড়াই চলছে মজুরির দাবিতে। তাদের একটা মজুরি তারা চাইছে 286 টাকা করে, 286 টাকা 44 পয়সা করে তারা মজুরি চাইছে, কিন্তু তারা 286 টাকা চাইছেন বলে না, চাইছেন তারা আরও অনেক, এবং সেটা চাওয়াটাই ন্যায্য। ফাইনালি যেটা ওয়েজ সেটেলমেন্ট হয়েছিল সেটা তুমি যেরকম বললে 286 এরকম কিছু একটা অঙ্কে পাচ্ছে না, সেটাই বলছি। দেখো এখানে দুটো ব্যাপার, প্রথম কথা হচ্ছে এই যে ওয়েজটা সেটেলড হলো মালিকের সাথে লড়াই করে, বিড়ি মালিকদের সাথে লড়াই করে, এই লড়াইয়ে তো সবার আগে সরকারের একটা ভূমিকা নেওয়ার কথা ছিল। সরকার খেটে খাওয়া মানুষের হয়ে লড়াই করবে, যে তাকে শোষণ করছে, এক্সপ্লয়েট করছে তার সঙ্গে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকার এটা কোথাও নেই একদম। আমি বলছি তোমাকে, দেখো প্রথম সরকারের তারা ভূমিকা থাকতে হবে, যে আমাদেরকে নিয়ে বলে বামফ্রন্টের সময় চলছে না, চলবে না, হয়েছে লাল ঝান্ডা ট্রেড ইউনিয়ন হয়েছে, বেশ হয়েছে, আমরা 100 বার, কালকে যদি আবার গভর্নমেন্টে আসি আবার ওরকমভাবে, যদি যখন সরকারের সাথে ওয়ার্কারের ঝামেলা হবে, সবসময় আমাদের কমিউনিস্ট সরকার চেষ্টা করবে সেটাকে মেটানোর, যাতে কিনা ইন্ডাস্ট্রি মার না খায়, যাতে কিনা ওটা মানে সমস্যাটাকে রিজলভ করে এগোনো যায়। যদি এরকম একটা পয়েন্ট আসে যেখানে সমস্যাটাকে দুপক্ষকে হচ্ছে একই সলিউশনে রাজি করিয়ে মেটানো যাচ্ছে না, দুপক্ষকে একটা পয়েন্টে রাজি করানো যাচ্ছে না, কমিউনিস্ট সরকার সবসময় শ্রমিকের পক্ষ নেবে,
আমাদের এই নিয়ে কোনো লজ্জা নেই যে হ্যাঁ এটা যার ভালো লাগবে ভালো লাগবে, যার ভালো লাগবে না ভালো লাগবে না। আপনি তাহলে প্রতিশ্রুতি দিচ্ছেন বিড়ি শ্রমিকদের? না না, এটা এক কথায় প্রতিশ্রুতি দেওয়া না দেওয়ার ব্যাপার না। দেখো ব্যাপারটা হচ্ছে, আমি সেটা তোমায় কি বলছি, এটা কতগুলো ধাপ আছে। প্রথম কথা হচ্ছে যে একটা বার্গেনিং চলছে। এটা তো তিনটে পার্টি হবে, একটা রাজ্যের মানে একটা মালিক আছে, শ্রমিক আছে, এবং রাজ্যের একটা শ্রম দপ্তর থেকে শুরু করে সাধারণভাবে একটা সরকার রয়েছে, যার কাজ হচ্ছে ওয়ার্কারের অধিকারকে সুনিশ্চিত করা। এইবার প্রশ্নটা হচ্ছে সেই পক্ষ সবার আগে নিজেকে সেখান থেকে সরিয়ে নিল, আমি ওখানে নেই, এবার তোমরা মালিকের সাথে বুঝে নাও। এবার সেইটা করতে গিয়ে যেটা হলো যে মনে করো বামফ্রন্ট সরকারের আমল, তাই 2011 সালে বামফ্রন্ট সরকার চলে গেছে, সেই সময় যা বেজ ছিল 1.5 বছর আগে অবধি সেই বেজে কাজ করতে হয়েছিল। 10 বছর ধরে 12 বছর ধরে কোনো বেজ বাড়লো না। যে লড়াইটা হলো পুরোপুরি সিআইটিউ করলো, লালজান নিয়ে লড়াই হলো মালিকের সাথে। আর তুমি দেখবে তৃণমূলের যত তুমি নেতা দেখবে এখানে, এই যে ওদের এই যে জঙ্গিপুরের যে এখন এমপি, হ্যাঁ খলিলুর রহমান, এর আগে যখন ওই তোমার ওই আরেকজনকে করেছিল, ওই যে নামটা ভুলে যাচ্ছি, সে মাঝখানে তার আবার ওই সেই সেখানে যেতে গিয়ে ব্লাস্ট হলো তার, তিনি আবার সেই এনজিও রোলের নামটা ভুলে যায়, পেটে আসছে মুখে আসছে না নামটা। এনিওয়ে যারা এরকম আছে, হ্যাঁ এরা সবাই হচ্ছে বিড়ি কোম্পানির মালিক এরা, এবং পুরো বিড়ির মালিকদের টাকায় তৃণমূল চলে, সুতরাং বিড়ি শ্রমিকদের ওয়েজ বার্গেনিংয়ে ওরা সঙ্গে থাকবে না, বোঝাই গেল। এবার তুমি যে কথাটা বললে, এই ওয়েজটাকে নেগোশিয়েট করে সিআইটিউ লড়াই করে মানে দিনের পর দিন ধর্ণা দিয়ে ঘেরাও করে সেই করতে গিয়ে আমাদেরকে মার খেতে হয়েছে, সব কিছু হতে হয়েছে। বিড়ি শ্রমিকদের মজুরি বাড়াতে বলছি বলে বিড়ি মালিকটা টাকা দিচ্ছে তৃণমূলকে, যাতে সেই টাকা দিয়ে তৃণমূল গুন্ডা পার্টি আমাদের পার্টি অফিসে ভাঙচুর করতে পারে, সব কিছু করতে পারে। কারণ সিপিএম দুর্বল হলে, সিআইটিউ দুর্বল হলে মালিকের জোর বাড়বে, শ্রমিকের গলার জোর কমবে, সব কিছু করে সেটেলড হলো। তারপর এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরেও সেই বেশটা যে পাচ্ছে না, তাহলে এরপরে যখন শ্রমিকরা ঘেরাও করবে, এরপরে যখন শ্রমিকরা হচ্ছে মালিকের অফিস ভাঙচুর করবে, তখন কিছু লোক টিভিতে হ্যাঁ ব্লেজার পরে টাই পরে পাউডার মেখে এসে বলবে এই তো ট্রেড ইউনিয়ন আন্দোলন করে পশ্চিমবাংলা শেষ হয়ে গেল। আর হতভাগা তুই কর দিনে 150 টাকায় কাজ, বছরের পর বছর 150 টাকা মজুরি নিয়ে নিজের ছেলে মেয়েকে স্কুলে পড়া, বাড়ির ইলেকট্রিক বিল দে, শরীর খারাপ বলে চিকিৎসা কর, ওষুধ খাতা, আবার দেখবো বড় বড় কথা থেকে আসে। এইটা হচ্ছে সমস্যা। এরা এই ওয়ার্কাররা, শ্রমিকেরা কেউ বলছে না যে আমাকে সোনার পালঙ্কে শোয়ার ব্যবস্থা করে দাও, আমার বাড়ি ঘর দরকে রূপে মুড়িয়ে দাও, কিন্তু একটা মানুষের যে একটা ন্যূনতম একটা মানে কেউ যদি, আমি খুব খারাপ ভাষায় তোমায় বলছি, দেখো আজকের দিনে কেউ যদি বাড়িতে একটা কুকুর পোষে, একটা কুকুরের পেছনে বাড়িতে দিনে 150 টাকার বেশি খরচা হয়, 160 টাকার বেশি খরচা হয়। সেখানে এখানে কিছু মানুষ কাজ করছে, বছরের পর বছর কাজ করছে। কুকুরের পেছনে যা, কুকুরকে বিস্কুট খাওয়াতে আর ওই পেডিগ্রি খাওয়াতে যা খরচা করে, সেই টাকা এরা মানুষকে মজুরি দেবে না। আর তারপরে যখন সেই মানুষ বিদ্রোহ করবে, তখন বলে ট্রেড ইউনিয়ন আন্দোলন করে তোমরা পশ্চিমবাংলা 12টা বাজিয়ে দিলে। আমি বলছি যে এই, এবং তারাই হচ্ছে সমাজের যদি আজকে মতামত নির্মাতা হয়ে যায়, তাহলে এইটা কিভাবে আমরা বরদাস্ত করব? এবার এইটাই আমাদের বলা, যে ধরো 1.5 বছর আগে যখন সাগরদিঘির ভাইলেশন হচ্ছিল, অভিষেক ব্যানার্জি এখানে মঞ্চে এসে বলছিল যে আমি তার আগে আমরা সেটেল করেছি, সব কিছু করেছি, মালিকের সাথে ফাইনালি অনেক লড়াইয়ের পরে চুক্তি হয়েছে, ওরা 280 টাকা বেচ দেবে। সব কিছু হয়ে যাওয়ার পরে সে বাবু থেকে হেলিকপ্টার থেকে নামলো, নেবে স্টেজে উঠে বলছে আমি বলে দিচ্ছি সামনের মাস থেকে সবাই 240 টাকা অন্তত পক্ষে পাবে, নাহলে আমার নাম অভিষেক ব্যানার্জি নয়, আমি অভিষেক ব্যানার্জি, আমি যা বলি আমি সেই কথায় রাখি। ওরা যখন বলছে কথাটা মঞ্চে, তখন পেছনে 4টে বিড়ি কোম্পানির মালিক বসে আছে, তারা একেবারে মুখ চাওয়াচাওয়ি করছে যে পাগলটা করতে গিয়ে এসছে রে ভাই, এটাকে হেলিকপ্টার ফেরত পাঠায়, এটাকে আবার করে সে 1.5 বছর আগে বলে গেল, এখন অবধি সেই মানুষ 140 টাকা 50 টাকা 60 টাকা পাচ্ছে, অথচ এগ্রিমেন্ট হয়ে গেছে। এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরে তাদেরকে সেটা দেওয়া হচ্ছে না, এবং সরকার তাদের পাশে না দাঁড়িয়ে মালিকের টাকায় ওরা হচ্ছে তৃণমূলের সম্পত্তি বাড়াচ্ছে। আচ্ছা, এই শ্রমিক দিনে যখন আমি কথা বলছি, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি বিজেপির ম্যানিফেস্টোটা পড়েছো, দেখেছো? না, বিজেপি পড়ে না, আমি কেন পড়বো? তুমি একটা কথা বলছো, তোমাকে আমি আজকে সকালবেলা এই মুর্শিদাবাদের এখানেই নতুন গ্রাম বলে একটা এলাকা আছে, পঞ্চায়েত এলাকায়, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। তোমাকে আমি একটা দেখো, সব রাজনৈতিক দলকে ম্যানিফেস্টো বার করতে হয়, এটা একটা প্র্যাকটিস, ওরাও করেছে, ভালো কথা। একটা পার্টিকুলার পয়েন্ট আছে, আমি সেটা তোমাকে বলছি। গিগ শ্রমিক, অভিবাসী কর্মী, ট্যাক্সি ড্রাইভার, ট্রাক চালক, অটো চালক, পোর্টার এবং গৃহকর্মীরা ইস্ট হোম কার্ডে যুক্ত হয়ে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন। না, আমার প্রশ্নটা হচ্ছে যে বামপন্থীরা তো দীর্ঘদিন ধরে শ্রমিকদের হয়ে কাজ করেছে, শ্রমিকদের হয়ে লড়াই করেছে, এবং বামপন্থীদের এটা বক্তব্য যে বিজেপি হচ্ছে আম্বানি আদানিদের দল, বা তারা বড় লোকের দল, তারা শ্রমিকদের নিয়ে ভাবে না বা কাজ করে না, বা কৃষকদের নিয়ে কাজ করে না। সেখানে বিজেপি তাদের ম্যানিফেস্টোতে এরকম একটা পয়েন্ট রাখছে। বিজেপি তাদের ম্যানিফেস্টোতে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট রেখেছে, সেটা হচ্ছে যে মহিলাদের স্বাস্থ্য নিয়ে, মহিলাদের যে জরায়ুতে ক্যান্সার হয় বা স্তন ক্যান্সার হয়, এই সমস্ত জিনিস তাদের ওখানে একটা পয়েন্ট রয়েছে। কি মনে হচ্ছে, মানে বিজেপিকে আস্তে আস্তে শ্রমিকদের নিয়ে ভাবছে, বা কোথাও বামপন্থীদের যেটা করার কথা ছিল সেটা বিজেপি করছে না? করলে তো খুবই খুশি হতাম, তো তাহলে তো আমিও বিজেপিকে ভোট দিতাম। কিন্তু 10 বছর ধরে সরকারটা তো আমার দাদু চালাচ্ছে না, বিজেপি তো চালাচ্ছে। যে ক্ষমতায় আছে সে যদি এখন ম্যানিফেস্টো হয়ে বলে যে আমরা এগুলো করবো, তার দিন তো করতে কে বারণ করেছিল?
আসলে করবে। হ্যাঁ, তো সে তো 2014 আগেও তো বলেছিল এগুলো ক্ষমতা, মানুষ তাদের বলেছিল দিকে 100টা স্মার্ট তারপরে- সিটি। না, আমি এই কারণে করবে না, কারণ ওরা বলেছিল 100টা স্মার্ট সিটি করবে। তুমি একটা স্মার্ট সিটি হনুমানের স্ট্যাচু দেখাতে পারবে বিজয়ী বানিয়েছে, একটা স্মার্ট সিটির নাম বলো যেটা ওরা করেছে। 100টা স্মার্ট সিটি করার কথা ছিল দেশে, একটা স্মার্ট সিটির নাম বলো। অযোধ্যা হয়তো হবে কদিন পর। না না, অযোধ্যা তো স্মার্ট সিটি প্রজেক্টের মধ্যে পড়ছে না। একটা শহরে একটা মন্দির তৈরি হচ্ছে, কিছু লোক এখন সেখানে, অযোধ্যা এমনি ঐতিহাসিক শহর, বহু মানুষ এমনি যেতেন সেখানে, আজকে ডেফিনেটলি একটা মন্দির তৈরি হয়েছে, তাই নিয়ে প্রচার হয়েছে, একটা আকর্ষণ, আরও হয়তো টুরিস্ট যাবেন, আমার তাতে আপত্তি কিছু নেই। কিন্তু স্মার্ট সিটি বলতে তো আর টুরিস্টের যাওয়া বোঝায় না, স্মার্ট সিটির আরও অনেকগুলো ব্যাপার রয়েছে, সেখানে এই হবে, প্ল্যান ডেভেলপমেন্ট হবে, সেখানে তার মানে ইন্টারসিটি, কী বলে, ইন্টারসিটি মেট্রো চলবে, সেখানে সব কিছু হবে, অনেকগুলো ব্যাপার রয়েছে। অযোধ্যা তো স্মার্ট সিটি প্রজেক্টের মধ্যে পড়ছে না। আমি বলছি 100টা স্মার্ট সিটি ঘোষণা করার পর 2018 সালের খুব সম্ভবত, কিনা 17 সালের, তোমার মনে আছে কিনা জানি না, ওরা কয়েকশো কোটি টাকা হচ্ছে বরাদ্দ করলো সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে একটা ইউনিভার্সিটির পেছনে জন্য। ইউনিভার্সিটিটা কি? জিও ইউনিভার্সিটি। পৃথিবীতে এরকম কোনো ইউনিভার্সিটি নেই, তার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করলো। ইউনিভার্সিটির একটা ইট গাঁথা হয়নি আজ অব্দি, যে ইউনিভার্সিটি এক্সিস্ট করে না, তার জন্য বরাদ্দ করলো। কিছু বিজেপিপন্থী লোক ভাবলো বোধহয় ঠিক আছে, আগে বরাদ্দটা করে দিয়েছে, এরপরে ইউনিভার্সিটি তৈরি হবে। মানে উইশফুল থিঙ্কিং, মানে বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছয়, যে ইউনিভার্সিটি নেই পৃথিবীতে, সেটা নাকি সেন্টার অফ এক্সেলেন্স, এবার তার জন্য হচ্ছে টাকা বরাদ্দ করেছে, সেটা তার জন্য একটা ইট পর্যন্ত গাঁথলো না, সেই এক্সিস্ট। এই কারণে বিশ্বাস করবে না, তুমি যে বলছো না ম্যানিফেস্টো, আমি কেন বলছি ওদের লোকের ম্যানিফেস্টো পড়ে না। আমি সকালবেলা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, যে বিজেপির একটা দেওয়াল লিখানোর ছবি, সোজা বাংলা ভাষায়, কোনো ঝামেলা নেই, জয় শ্রীরাম, এই চিহ্নে ভোট দিন, বাংলা কথা যা। কি তো স্মার্ট সিটি, কি জরায়ুর ক্যান্সার, আর কি তোমার ওই কারো কী সব বললে যে গিগ ওয়ার্কার আর সব কিছু, এটা হচ্ছে বিজেপির পার্টি পলিটিক্স। জয় শ্রীরাম ভোট দিন। তা ওদের কী হবে, ওদের ম্যানিফেস্টোতে কী আছে না আছে। আর দেখো তুমি যেটা মহিলাদের ক্যান্সার বলছো, আমরা তো 100%, মানে তোমার যেটা বলছো যে এই সার্ভাইকাল ক্যান্সার, আমরা তো 100% ফ্রি ভ্যাকসিনেশন, সার্ভাইকাল ক্যান্সারের যেটা ভ্যাকসিন বেরিয়ে গেছে এখন, তোমরা জানো, মানে ইটস ওয়ান অফ দ্য রেয়ার ক্যান্সার, যেটা কিনা ডাক্তাররা বলছেন যে ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যাবে। আমরা তো যে কোনো ভ্যাকসিনেশন 100% ফ্রি ভ্যাকসিনেশন, 100% ফ্রি ট্রিটমেন্ট থেকে যে কোনো ক্ষেত্রে আমরা তো এই বলছি। এবং তোমরা নিশ্চয়ই জানবে, কদিন আমি বলছি তোমাকে, ধরো গিগ ওয়ার্কারদের জন্য একমাত্র বামপন্থীরা, আমাদের সরকারে থাকতেই জিনিস শুরু করেছিলাম, গিগ ওয়ার্কার সহ যে কোনো অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, তাদের জন্য পেনশন প্রভিডেন্ট ফান্ড, যারা ভারত থেকেও, এবং এটা কিন্তু আমরা আমাদের ম্যানিফেস্টোয় লিখে তবে ভুলে যাইনি বিজেপির মতো, এটা কিন্তু আমরা করেছি, এটা কিন্তু বুদ্ধদেব বসাস করে দিয়ে এসেছিলেন, যে 100% পেনশন প্রভিডেন্ট ফান্ড। সেই সময় সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে। এবার আজকে যে সরকার আছে তা সে করবে তো সেটা, আমরা তো এখন বিরোধী পক্ষের কাজ তো নয় পেনশন প্রভিডেন্ট ফান্ড দেওয়া। আমরা যখন যতদিন সরকারে দেখেছি আমরা দিয়েছি, এবার যারা সরকার আছে তারা তুলে দিয়েছে, এখানে আমরা কি করতে পারি বলো। আমি তোমায় বলছি, তোমাকে একটা কি একটা তখন বলতে গিয়ে ভুলে গেলাম, এই গিগ ওয়ার্কারদের। আচ্ছা হ্যাঁ, এই যে তুমি যেটা বলছো যে মহিলাদের ট্রিটমেন্ট থেকে শুরু করে, এইটা তোমরা নিশ্চয়ই জানবে, কদিন আগে আমরা সেটা ঘোষণাও করলাম, আমাদের মহিলা ক্যান্ডিডেটরা ছিলেন, মীনাক্ষী ছিল, ওরা প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো। সিপিআইএম প্রথম রাজনৈতিক দল ভারতের যারা কিনা এই সিদ্ধান্ত নিল, আমরা আমাদের ম্যানিফেস্টোয় ঘোষণা করেছি, আমাদের যা হচ্ছে এক একজন এমপি 5 কোটি টাকা করে বছরে মোট 25 কোটি টাকা পান নিজের এলাকায় খরচা করার জন্য। আমাদের যেখানে যেখানে আমাদের এমপিরা জিতবেন, এই সংসদ তহবিলের 1/3, 1/3 টাকা খরচা হবে উইমেন সেন্ট্রিক প্রজেক্ট, মহিলা কেন্দ্রিক প্রজেক্টের জন্য, যেখানে মহিলাদের জন্য তার সেটা মেয়েদের স্কুল তৈরি করা হতে পারে, মেয়েদের কলেজ হতে পারে, তোমার মনে করো ধরো ওখানে ICDS এর মাধ্যমে বা এদের মাধ্যমে প্রেগনেন্ট মহিলাদের জন্য হেলথ স্কিম হতে পারে। সাধারণ তুমি যেরকম বললে যে মহিলাদের জন্য ক্যান্সার, তোমার সে ইরাডিকেশন প্রোগ্রাম হতে পারে, বা ক্যান্সার নিয়ে হচ্ছে তোমার যে যাকে বলে সচেতনতামূলক যে কনসিয়াসনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম হতে পারে, হোয়াট এভার, কিন্তু মহিলা কেন্দ্রিক প্রজেক্টে খরচা হবে 1/3। এবং দেখো আমাদেরকে মানুষ এইটুকু অন্ততপক্ষে জানেন যে আমরা যেটা বলি আমরা সেটাকে বলে ভুলে যাই না। আমরা 77 সালে আসার আগে, তোমরা অনেকে হয়তো জানবে, আমরাও তখন জন্মাইনি, পরে শুনেছি ইতিহাস, এই যে আমরা বলি না যে পশ্চিমবাংলায় ফ্রি এডুকেশন বামপন্থীরা করেছিল, এটা তো তোমরাও ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে, আমরাও বড়, এটা তো মিথ্যে না। ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করতে পয়সা লাগতো না, কিন্তু জানবে এটা কিন্তু আমাদের ম্যানিফেস্টো ছিল না। আমাদের ম্যানিফেস্টো ছিল ক্লাস 8 পর্যন্ত এডুকেশন ফ্রি করা হবে। আমরা সরকারে এসে কিন্তু অন্য কোনো পার্টি হলে হয় ভুলে যেত, খুব বেশি হলে সে ক্লাস 8 অবধি বলে ক্লাস 2-3 অবধি করতো, করে বলতো দেখুন এতটা করেছি তো আবার ভোট দিন, পরের বার আর করবো। আমরা কিন্তু ম্যানিফেস্টোয় বলেছিলাম ক্লাস 8 অবধি ফ্রি করব, জিতে এসে ক্লাস 8 কয়েক দিনের মধ্যে ক্লাস 10, 1 বছর কি 1.5 বছরের মধ্যে ক্লাস 12 অবধি ফ্রি করেছিলাম। এটা কিন্তু আমাদের ট্র্যাক রেকর্ড। সুতরাং এদের এগুলো পড়ে আমরা কি করবো বলো। আর তুমি হ্যাঁ সরি বলো। না না বলো না।
না না, আমি বলছিলাম যে ধরো তুমি বিজেপির ম্যানিফেস্টোর একটা জিনিস তুমি দেখবে যে প্রতিটা ইলেকশনে পাল্টে যায় আগের প্রমিসগুলো। যেমন ধরো আমি তোমাকে বলছি যে তুমি এইবারের ইলেকশনে মেক ইন ইন্ডিয়া কথাটা শুনছো, 2019-এর সময় যেগুলো শুনেছিলাম। হ্যাঁ, মানে এই যে আমাদের কিছু একটা জিনিস দিয়ে দেয় মাঝে মধ্যে খেলার জন্য, এই মানে ধরো মনে করো সারদার চোরেরা জেলে যাবে, এবার আর শুনছো, এবার শুনছি যে টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের চোরেরা জেলে যাবে। সারদার চোরেরা জেলে যাওয়ার বদলে দল ঢুকে গেছে। হ্যাঁ, প্রমিসটা তো ফুল, শোনো দুটো হয়, একটা আমি আগের কথাটাকে আমার রাখা হয়ে গেছে, অতএব আমি পরের টার্গেট সেট করছি, আর একটা আগেরটাকে আমি আর করবো না, আমি ভুলে গেছি তোমরাও ভুলে যাবে, অনেক নতুন একটা জিনিস তোমাদেরকে শোনাচ্ছি। এক্ষেত্রে কোনটা হচ্ছে বলো? আচ্ছা, একটা অন্য প্রশ্নে আসছি। রিসেন্টলি আমি সাগরিকা ঘোষের একটি ইন্টারভিউ দেখছিলাম, তৃণমূলের তরফ থেকে তিনি রাজ্যসভা এমপি হয়েছেন, রাজ্যসভার সদস্য হয়েছেন। তিনি বলছেন যে বামপন্থা আজকের দিনে শুধুমাত্র একটা ইন্টেলেকচুয়ালসদের জিনিস এবং ইন্টেলেকচুয়ালস ডোন্ট মেক গুড পলিটিশিয়ানস। কি মনে হচ্ছে, বামপন্থা কি ধীরে ধীরে তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে? না, আমি সাগরিকা ঘোষের আর একটা ইন্টারভিউ দেখেছি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি সবাইকে স্টুডিওকে যাদেরকে এনে রেখেছেন তারা সবাই মাওবাদী এজেন্ট, সিপিএম এজেন্ট বলে উল্টোপাল্টা কথা বলে চলে যাচ্ছেন। আর তারপর হ্যাঁ, বহুদিন আগে তারপর সাগরিকা ঘোষ দাঁড়িয়ে বলছে যে আমি তো বুঝতে পারছি না এত ইনটলারেন্স এই সেই কি, উনি আবার এখন এসে উল্টো কথা বলছেন। এবার হতে পারে, দেখো এটা ওনারা তো উনি হয়তো ইন্টেলিজেন্ট নন, ওই জন্য ওনার ইন্টেলিজেন্স প্রবলেম আছে, তা আমি কি করতে পারি? না, আমি শুধু সাগরিকা ঘোষকে কাউন্টার করার জন্য বলছেন, আমি বলছি যে বামপন্থার গুরুত্ব কতটা। মানে আমি কেন বলছি, এটা প্রভাত পটনায়ক এবার বলেছিলেন যে মানে আমি জানি না ভারতে বামপন্থীদের ফিউচার কি, কিন্তু এইটুকু বলতে পারি বামপন্থীরা না থাকলে ভারতের কোনো ফিউচার নেই। মানুষ কেন ভরসা করবে সেটা জানতে চাইছি। কারণ আমরা যে কথাগুলো বলেছি, যে কথাগুলো মানুষের পক্ষের কথা, এবং খালি যারা আমাদের ভোট দেবেন তা নয়, যারা আমাদেরকে ভোট দেবেন না তাদেরও পক্ষের কথা এগুলো, এবং আমাদের এই ট্র্যাক রেকর্ড রয়েছে যে আমরা যে কথাগুলো বলি তার সাথে কেউ একমত হতে পারেন না হতে পারেন, কিন্তু আমরা অন্ততপক্ষে যেগুলো বলি আমরা চেষ্টা করি আন্তরিকভাবে সেই কাজগুলো করার। হয়তো সব করে উঠতে পারি না, কিন্তু আমাদের ভুল থাকতে পারে, কিন্তু আমাদের কোনো ভাবের ঘরে চুরি নেই। আমরা চেষ্টা করেছি, যতটুকু করতে পেরেছি করেছি, যতটুকু পারিনি তাও মানুষকে খোলাখুলি বলেছি। কিন্তু আমরা যেগুলো করতে চাই যে হচ্ছে ইউনিভার্সাল ফ্রি এডুকেশন, হেলথ কেয়ার, বিনা পয়সায় প্রত্যেকের চিকিৎসা, প্রত্যেকের পড়াশুনো, এবং এটা আমরা অনেক দূর অবধি করেওছিলাম পশ্চিমবাংলায়, যেটা গোটা ভারতের ক্ষেত্রে করার সুযোগ রয়েছে। সমকাজে সমবেতন, প্রত্যেকে সমান মজুরি পাবে, কন্ট্রাকচুয়াল স্টাফের নামে লোকের চাকরি ছাঁটাই করা যাবে না যেন তেনভাবে ইচ্ছে মতো। সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে আরও বেশি অংশের মানুষকে আনতে হবে, যেটা সামাজিক ন্যায়, যেটা তপশিলি সমাজের মানুষের জন্য, আদিবাসী সমাজের মানুষের জন্য সামাজিক ন্যায়, খালি সরকারি নয় বেসরকারি ক্ষেত্রেও সেটাকে এক্সটেন্ড করতে হবে। আমরা এগুলো করতে চাই এবং এই কাজটা আমরা সবার জন্য করতে চাই, সুযোগ পেলে আমরা করব। আমরা তো ওদের মতো বলবো না যে আমরা বাংলায় 42টা আসন পাবো, 42টা আসন আমরা একা পাবো না, কিন্তু যদি কিছু আসন আমরা পাই এবং অন্যান্য রাজ্যের আসন ধরে যদি আমরা নতুন সরকারে যাওয়ার সুযোগ পাই, তাহলে এই কাজগুলো আমরা নতুন সরকারের অংশ হিসেবে করব। শেষ প্রশ্ন তোমাকে, যে লোকসভা ভোট, মানুষ এমন কোন দলকে বাঁচতে চায় যারা কিনা কেন্দ্রে সরকার করতে পারবে। বিজেপি বলছে যে ইন্ডি জোটের অবস্থা অলরেডি খারাপ, অনেকে বেরিয়ে যাচ্ছেন, নানান কেজরিওয়াল অলরেডি জেলে, হেমন্ত সোরেন অলরেডি জেলে, এবং তারা বলছেন যে এই সরকারের কোনো ভবিষ্যৎ নেই, কোনো মুখ নেই। ওরা গভর্নমেন্টে আছে বলে এরা জেলে, ওরা গভর্নমেন্টে না থাকলে এরা জেল থেকে বাইরে যাবে, আর যারা ইলেকট্রাল বন্ডে টাকা খেয়েছে তারা জেলে যাবে, তখন শুভেন্দু জেলে যাবে। আমি যেটা বলতে চাই, মানুষ এমন একটা দলকে কেন বিশ্বাস করবে যাদের কোনো জানি না কে প্রধানমন্ত্রী হবে। এই কথাগুলো বাজপেয়ীকে দেখিয়ে বিজেপি 2004-এর আগেও বলেছিল। তারপরে 10 বছর পার্লামেন্টের বাইরে ঘুরে করেছে, ভেতরে ঢুকতে পারেনি, বা পার্লামেন্টের বাইরে বলবো না, মানে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ঘুরে করেছে, ভেতরে ঢুকতে পারেনি। এই এক কথা তোমার, আমি জানি না তুমি তখন খুব ছোটো ছিলে নিশ্চয়ই, আমরা তখন জাস্ট স্কুলে ক্লাস 11-এ পড়ি, ওই সময়ও আমাদের মনে আছে যে তখন এগুলো বলেছে, আমাদের বাজপেয়ীজি আছেন, আমাদের ফেস আছে, তোমাদের বিরোধীদের ফেসকে এই সেই করে। তারপরে তবু মানুষ তো এমন একটা সরকার চাইবে যারা অ্যাটলিস্ট সলিড নিজের জায়গা, বা একটা ওয়ান পার্টি সরকার যেখানে জানা যে কে প্রধানমন্ত্রী। কেন মানুষ চাইবেন ওয়ান পার্টি সরকার? সরকার কেন চাইবে যদি সেটা ভেঙে যাওয়ার? শোনো, তার কারণটা হচ্ছে কোয়ালিশন সরকারই ভারতের যা কিছু ভালো হয়েছে বেশিরভাগ কোয়ালিশন সরকারের হাত ধরেই হয়েছে। ধরো মনে করো ইন্দিরা গান্ধী যখন ব্যাংক ন্যাশনালাইজেশনও করেছিলেন, হয়তো সেই তো কোয়ালিশন সরকার ছিল না, কিন্তু সেটা ওনাকে করতে হয়েছিল আমাদের সমর্থনে, বামপন্থীদের সমর্থনে। যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশ মুক্ত হয়েছিল, সেটা বামপন্থীদের সমর্থনে করেছিলেন। ওটা কোয়ালিশন সরকার দেশকে 100 দিনের কাজ দিয়েছে। আমাদের কোয়ালিশন সরকার দেশকে রাইট টু এডুকেশন, রাইট টু ইনফরমেশন দিয়েছে। কোয়ালিশন সরকার দেশকে আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার দিয়েছে। আর ওদের এক পার্টি সরকার কি দিয়েছে? কোভিডের সময় লোকে টাকা দিয়ে ভ্যাকসিন নিয়েছে, সেই ভ্যাকসিনে মোদির মুখ ছাপিয়ে দিয়েছে। ওদের এক পার্টি সরকার 1200 টাকা দামে সিলিন্ডার করেছে রান্নার গ্যাসের। এক পার্টি সরকার 115 টাকা দামে পেট্রোল করেছে। এক পার্টি সরকারকে যে প্রশ্ন করতে গেছে সে জেলে গেছে, আর যে চুরি চিটিংবাজি সব কিছু করে তো দলে জয়েন করেছে তারা এখন রাজার হালে ঘুরে বেড়াচ্ছে। কী দিয়েছে এক পার্টি সরকার? ওরা আমাদেরকে বলে যে আমাদেরকে ভোট দিলে দুর্নীতির
হচ্ছে সুযোগ তৈরি হবে। আমাদেরকে ভোট দিলেই দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার তদন্ত হবে, ব্যাপকমের দুর্নীতির তদন্ত হবে। যারা এতগুলো মানুষের চাকরি খেয়েছে খালি তাই নয়, সেটাকে চাপা দেওয়ার জন্য এতগুলো মানুষের গুম খুন করিয়েছে, তারা জেলে যাবে। যারা ইলেকট্রাল বন্ডে টাকা খেয়ে জাল ভ্যাকসিনকে সার্টিফিকেট দিয়েছে, দেখো এইগুলো যারা বলে তারা খুব এলিটিস্ট, তারা ভাবে যে তারা সব বুঝে উল্টে গেছে, তারা ইংলিশে কথা বলতে পারে বলে, আর গরিব মানুষ মাথা মোটা হয়, তারা কিছু বোঝে না। এই ধরনের কথাগুলো যারা বলে, দক্ষিণপন্থীরা বলে এই ধরনের কথাবার্তা। শোনো, একটা প্যারাসিটামলের দাম যদি 80 পয়সা থেকে 2 টাকা হয়, তাহলে কোনো বড় লোকের যত না ক্ষতি হয়, যেমন গরিব মানুষের তার থেকে অনেক বেশি ক্ষতি হয়। তাই ইলেকট্রাল বন্ডটা তিনি সবার আগে বুঝবেন। সেই দামটা যে বাড়ছে ইলেকট্রাল বন্ডের জন্য, সেটা তারা বুঝছে না। কে বলেছে বুঝছেন না? কে বলেছে বুঝছেন না? আশা করছি বুঝছেন, আমরা বোঝানোর চেষ্টা করেছি। আরে কে বুঝছেন না বুঝছেন, সে ভোটের রেজাল্ট আসার আগে কী করে জানবো? আবার এটাও ঘটনা যে একটা ভোটের রেজাল্টেও তো সব প্রশ্নের মীমাংসা হয় না। সে তো বিজেপিও তো কত কিছু বোঝানোর চেষ্টা করেছে, কত লোক কত সময় বোঝেনি, বিজেপি তো হেরেছে। এই যে এত কিছু বোঝালো 2021-এর আগে, কেউ বুঝলো তো না। ওদের নিজের এমএলএই বুঝলো না, জিতে সব অর্ধেক তৃণমূলে চলে গেল। সুতরাং ও কিছু, আমি সব বুঝে বসে আছি, বুঝলেন তো, আমি সব বুঝছি, আপনি বুঝবেন না বলে আপনাকে এগুলো বলছি না। এইগুলো যারা করে আমার মনে হয় যে ওদেরই, যে কোনো, আমি এটা বিজেপি বলে বলছি না, সেটা অন্য কোনো দল হতে পারে, কিছু সাংবাদিক হতে পারে, কিছু তথাকথিত সকল বুদ্ধিজীবী হতে পারে, কিছু মানে তারা কলেজের অধ্যাপক থেকে শুরু করে কর্পোরেটে চাকরি করার লোক হতে পারে, যাদের মধ্যে এই মানে হাই হ্যান্ডেডনেসটা থাকে যে এটা আমি তো সবই বুঝছি কিন্তু গরিব লোক এটা বুঝবে না। আমার মনে হয় সবার আগে তাদেরকে হচ্ছে কল আউট করা উচিত, বা সবার আগে তাদেরকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলা উচিত তোকে কে বলেছে তোর বেশি বুদ্ধি আর গরিব মানুষের বুদ্ধি কম। বেশ, আপনারা এতক্ষণ শুনছিলেন শতরূপ ঘোষকে, তার ইন্টারভিউ আমরা নিচ্ছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, সিপিএমের তরফ থেকে প্রার্থী। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, আপনারা দেখতে থাকুন হাও। নমস্কার।